আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা? আমার ভয়েসটা ঠিকঠাক মতো তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা? যদি সবকিছু ঠিকঠাক মতো শোনা যায়, দেখা যায় এবং বোঝা যায়, কাইন্ডলি একটু আমাকে জানিয়ে দাও জি ভাইয়া সবকিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। তাহলে আমি তোমাদের পড়াশোনার মানে কি বলি, পড়াশোনাটা শুরু করে ফেলি। তো আমরা বলেছিলাম আমি হচ্ছে গিয়ে আমার একটা মানে রেকর্ডের ভিডিওর মধ্যে বলেছিলাম আজকের ক্লাসের যে টপিক ফ্রি ডেমো ক্লাস, আজকের ক্লাসটা সবাই করতে পারে। সুতরাং তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারাই থাক না কেন তাদেরকে একটু জানাবো যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। যারা ক্লাসটা বুক দিয়ে দিয়েছিল, ফ্রি ক্লাসটা বুক দিয়ে দিয়েছে, সবাইকে জানিয়ে দিবা যে ভাইয়া আজকের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, সবার জন্যই ফ্রি। সো কেন ফ্রি? কারণ তোমরা যাতে বুঝতে পারো এইচএসসি 26 যেহেতু তোমরা ব্যাচ, সো তোমরা যাতে বুঝতে পারো আসলে আমাদের কোর্সের ভিতরে কিভাবে আমরা পড়াই, কিভাবে গুছিয়ে পড়াই, মানে একটা ধারণার জন্য ইনশাআল্লাহ যাতে তোমরা একটা যাচাই বাছাই করে আমাদের কোর্সের মধ্যে এনরোল করতে পারো। অনেকে দেখতে পাচ্ছি সাদিয়া আফরিন, তারপর মোকাররম ইসলাম, তোফায়েলকে দেখতে পারতেছি, সাদিয়া আফরিন, তার পরবর্তীতে উম্মে কাজল আদিবা, অল ক্লিয়ার। সো ভয়েস প্রবলেম একজন বলেছে তোফায়েল, আসলে কি ভয়েস প্রবলেম? মোসাম্মদ শ্রাবণী আক্তার, সাদিয়া আফরিন, উম্মে কাজল আদিবা, অনেকে দেখতে পারতেছি। যারা যারা জয়েন করেছো তোমরা বলো তো আমার কি আদৌ কি কোনো ভয়েস প্রবলেম রয়েছে? তোফায়েলের কাছে ভয়েস প্রবলেম, বাকি সবার কাছে ক্লিয়ার। কেন এরকম? সো হ্যালো ভাইয়া ঐশী রায়, হ্যালো ভাইয়া নিউ ইউজার বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, বলো আমাকে একটু বলো, হ্যাঁ আমাকে একটু বলো সবকিছু কি অল ক্লিয়ার? তাহলে আমরা পড়াশোনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের টপিক হচ্ছে এসিড ক্ষারের শক্তি মাত্রা, মানে কোন এসিডের শক্তি কি রকম, এটা আমরা পরীক্ষায় আসলে কিভাবে আসবে সেগুলো সলভ করব। লিমা জয়েন করে ফেলেছো, নিপা বিশ্বাস অল ক্লিয়ার বলতেছে, আখি আক্তার ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন করেছো মাশাআল্লাহ করেছো। সাইফুল রহমান ওয়ালাইকুম আসসালাম বাবা। সো যারা যারা সালাম দিচ্ছ, মোকাররম ইসলাম ক্লিয়ার। সবাইকে একটা কথা বলি, আজকের যে ক্লাসের টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এখান থেকে বোর্ড পরীক্ষায় কি আসে, অথবা আমি যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে ভাইয়া তোমাদের মানে 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 কি বলে এটাকে, মানে মেইন গোলটা হচ্ছে এডমিশন টেস্ট। সো বিগত বছরে ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে জানো যে চান্স পাওয়া একটু ক্রিটিক্যাল, পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা অথবা প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু এই যে এসিড ক্ষারের শক্তি মাত্রা, এখান থেকে প্রশ্ন আসে আসলে। সুতরাং আমি তোমাদেরকে আবারও বলবো, যারা যারা আই রিপিট, যারা যারা আসলে এই টপিকটা এতদিন ভালো করে পড়োনি, বুঝোনি, তাদেরকে বলবো যে ভাই একটু মনোযোগ সহকারে থাইকো, এই টপিকটা বুঝিয়ে দিব আজকে একদম। সো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া বুঝতে হবে এখান থেকে পরীক্ষায় কি আসে। সো এখান থেকে, হ্যাঁ এখান থেকে আসলে বেসিক্যালি পরীক্ষার মধ্যে 100% শিওর থাকো, শতভাগ নিশ্চিত থাকো, এখান থেকে এমসিকিউ তো থাকবেই, প্লাস সিকিউ এর যে ক খ, ক নাম্বারটা আসতে পারে, খ নাম্বার আসতে পারে, অথবা বড় বড় সিকিউ এর যে বেসিক পার্ট গুলো আছে সেগুলো এখানে আসলে এখান থেকে হেল্প নিয়ে আসলে করা যেতে পারে। তো সবার কি খাতা কলম সামনে খোলা আছে নাকি সবাই ফাঁকিবাজি করে? সবার হাতের সামনে কি খাতা কলম আছে? হ্যাঁ সবার হাতের সামনে খাতা কলম। ওয়ালাইকুম আসসালাম ফারজিয়া আফরিন, সুমাইয়া হোসেন ওয়ালাইকুম আসসালাম, রোমা মন্ডল জয়েন করে ফেলেছো, আবিদ হাসানও জয়েন করে ফেলেছো। সো যারা যারা জয়েন করেছো মাশাআল্লাহ, খাতা কলমটা নিবা হাতের সামনে, আমরা একসাথে করতে চাই। এবং আমি যে রুলস গুলো লিখে দিব, মানে কিভাবে বুঝবো, ধরো তোমার পরীক্ষার মধ্যে এরকম একটা প্রশ্ন চলে এসেছে, সাপোজ এই যে এরকম একটা সুন্দর প্রশ্ন চলে এসেছে যে নিচের কোনটা তীব্রতা বেশি, তো এইরকম টাইপের প্রশ্ন আসবেই, নিচের কোন এসিডের তীব্রতা বেশি, অথবা তোমার প্রশ্ন আসতে পারে এরকম এসিডের তীব্রতা অনুসারে সাজাও, মানে কোনটা সঠিক, অথবা আসতে পারে এরকম টাইপের প্রশ্ন কোন এসিডের তীব্রতা বেশি, মানে একই বাট অপশন গুলো চেঞ্জ করে দিয়েছে। তার পরবর্তীতে নিচের কোনটার কে এর মান বেশি, কে এ আবার কি ভাইয়া, এটা খায় নাকি মাথায় দেয় আসলে। তো যাই হোক, তার পরবর্তীতে অক্সো মানে অক্সি অ্যাসিডের শক্তির ক্রম কোনটা আসলে সঠিক। তো আজকের ক্লাসে এগুলো ডিসকাস করব, কোনটা অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে সঠিক আসলে এটা নিয়ে আলোচনা করব। তারপরে এই যে দেখো আবার মানে অনেকগুলো প্রশ্ন আমরা পাবো আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসটা এমন ভাবে পড়বো যাতে করে এই যে এমসিকিউ দেখতেছো 8টা 9টা
10টা 11টা 12টা আরো এমসিকিউ আছে। সো এই এমসিকিউ গুলোর উত্তর যাতে মোটামুটি ভালো করে পেতে পারো, অর্থাৎ 17টা এমসিকিউ রয়েছে। আমরা চেষ্টা করব আমরা যখন রুলস গুলো পড়বো, রুলস গুলোর সাথে সাথে করে এই এমসিকিউ গুলো সলভ করে ফেলতে, যাতে করে আমাদের মানে যে কোনো প্রশ্ন আসলে আমরা আসলে হচ্ছে সলভ করতে চাই। একটা কথা বলবো, ফোকাস করবা তুমি যে টপিকটা পড়ছো সেই টপিক থেকে কিরকম প্রশ্ন বিগত বছরে এসেছে, এই বছরে কিরকম আসতে পারে এটা অ্যানালাইসিস করতে, নয়তো বা বই শুধুমাত্র রিডিং পড়ে না কোনো লাভ নাই আসলে। সো দেখো, প্রথমে যদি আমি বলি যে ভাইয়া, প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া অ্যাসিডের তো তীব্রতা, প্রথমে অ্যাসিডের তীব্রতার ক্রম পড়ি। কিসের তীব্রতার ক্রম? অম্ল অথবা অ্যাসিডের তীব্রতা। কিসের তীব্রতা? উত্তর হচ্ছে ভাইয়া অ্যাসিড এর তীব্রতা। কিসের তীব্রতা? অ্যাসিডের তীব্রতা। সো অ্যাসিডের তীব্রতা যখন পড়বো, তীব্রতা মানে কি বুঝায় ভাইয়া? অ্যাসিডের তীব্রতা মানে কি বুঝায়? অ্যাসিডের তীব্রতা মানে বুঝায় কোন অ্যাসিডটার শক্তিটা তুলনামূলকভাবে বেশি, কোন অ্যাসিডের শক্তিটা তুলনামূলকভাবে কম। একটা জিনিস মনে রাখবা, এই যে দুনিয়া, এই যে জগৎ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দুই ধরনের অ্যাসিড থাকে। কি বলেছি? দুই ধরনের অ্যাসিড থাকে। একটা অ্যাসিডকে বলে, আমি যদি শ্রেণীবিন্যাস করি অ্যাসিড গুলাকে, আমি বলবো যে ভাইয়া দুনিয়ার বুকে দুই ধরনের অ্যাসিড পাবা। এক ধরনের অ্যাসিডকে তোমাদের বলা হবে, এক ধরনের অ্যাসিডকে বলা হবে জৈব অ্যাসিড। কি অ্যাসিড? এক ধরনের অ্যাসিডকে বলা হবে জৈব অ্যাসিড, আর এক ধরনের অ্যাসিডকে বলা হবে অজৈব অ্যাসিড, মানে যারা জৈব না। এখন ভাইয়া জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড কেমনে চেনা যায়? জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড কিভাবে চেনা যেতে পারে? এটা কিভাবে বুঝবো ভাইয়া কোনটা জৈব অ্যাসিড কোনটা অজৈব অ্যাসিড? কেমনে চিনবো? সব সময় একটা জিনিস মনে রাখবা, সব সময় একটা জিনিস মনে রাখবা, জৈব অ্যাসিড, যে কোনো একটা জৈব অ্যাসিড চেনার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে লাস্টে COOH থাকে, মানে ওই অ্যাসিডটা লাস্টে কি থাকবে? COOH থাকবেই। যদি কারো লাস্টে COOH থাকেই তাহলে সেটাকে বলবো জৈব অ্যাসিড। যেমন ভাইয়া উদাহরণ দেন না, দেখো এই যে CH3COOH হতে পারে, অথবা HCOOH হতে পারে, অথবা CH3CH2COOH এটা হতে পারে। তার মানে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, হতে পারে এইটা জৈব অ্যাসিড, হতে পারে এইটা জৈব অ্যাসিড, অথবা হতে পারে এইটা জৈব অ্যাসিড। কিভাবে আমি ফিক্সড করলাম ভাইয়া কোনটা আমার জৈব অ্যাসিড? উত্তর হচ্ছে এখানে লাস্টে দেখো COOH আছে, এখানে লাস্টেও দেখো COOH আছে, এখানে লাস্টেও দেখো COOH আছে। অর্থাৎ যদি সবগুলো লাস্টে COOH করেই থাকে তাহলে তোমার বুঝতে হবে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। রেকর্ড পাওয়া যাবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? এখন থেকে তোমাদেরকে যদি কেউ বলে নিচের কোনটা জৈব অ্যাসিড, মানে জীবের শরীর থেকে পাওয়া যায় জৈব অ্যাসিড, তাহলে কি পারা যাবে? বলো তো, আমাকে একটু বলো, যদি কখনো প্রশ্ন পরীক্ষায় আসে নিচের কোনটা জৈব অ্যাসিড, তাহলে কি পারা যাবে কি যাবে না? বলো। ক্লাসটা রেকর্ড, আই হোপ পারা যাবে। সো আমাকে একটু বলো, জৈব অ্যাসিড চেনা যাবে। অজৈব অ্যাসিড খুবই সোজা, সেখানের মধ্যে COOH থাকে না, খুবই সোজা। COOH থাকে একটাতে, আর একটাতে COOH থাকে না। বুঝছো? বুঝছো? তাহলে অজৈব অ্যাসিডের ক্ষেত্রে কি থাকে না? অজৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH নাই, মানে অপোজিটটা। যেমন ভাইয়া কিভাবে আমি চিনতে পারি? যেমন তোমার দুনিয়ার মধ্যে যত রকম জিনিস আছে অজৈব অ্যাসিডে ভরপুর, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড। সো যাই বলো না কেন, সো এইগুলো যতগুলো দেখতেছো সবগুলোর মধ্যে এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। কেমনে বুঝেছি? লাস্টে COOH নাই। এখন মজার বিষয় হচ্ছে, আমাকে কেউ বলতে পারবা, আমাকে কি কেউ বলতে পারবা যদি কখনো জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডের মধ্যে একটা সংঘর্ষ করা হয়, অর্থাৎ মারামারি করে দেওয়া হয়, মানে জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডের মধ্যে মারামারি দেওয়া হলো একটা, তাহলে বলো তো কে জিতবে? জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডের মধ্যে শক্তি কার বেশি? কে বলতে পারবা? কে বলতে পারবা বাবা? আমাকে কে বলতে পারবা কোন অ্যাসিডের শক্তি মাত্রাটা বেশি? এটা আমাকে বলো। ধরো সব সময় মনে রাখবা, জৈব অ্যাসিড যারা আছে, যাদের লাস্টে COOH আছে, তারা সব সময় দুর্বল প্রকৃতির হয়। সব সময় মনে রাখবা, জৈব অ্যাসিড অলওয়েজ দুর্বল হয়, সব সময় দুর্বল হয়।
মানে অজৈব অ্যাসিড দুর্বল অথবা শক্তিশালী দুইটাই হইতে পারে, বাট এইটা মনে রাখবা জৈব অ্যাসিড অলওয়েজ কি হবে, দুর্বল হবে, দুর্বল হবে। আর এখানের মধ্যে জৈব অজৈব অ্যাসিডটা কি, অজৈব অ্যাসিডটা হতে পারে দুর্বল হবে, হতে পারে দুর্বল হবে, হতে পারে সবল হবে, কোনো ব্যাপার না। কিন্তু সবসময় মনে রাখতে হবে জৈব অ্যাসিড সবসময়ই দুর্বল হয়। অর্থাৎ তুমি যদি কখনো অপশনে দেখো যে ভাইয়া জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডের মধ্যে সবলকে, একদম দেখো আমি যদি জৈব অ্যাসিড পাই আর কি পাই, অজৈব অ্যাসিড, তাহলে দুইটার মধ্যে সবল কোনটা বলতো, সবসময় মনে রাখবা অজৈব অ্যাসিড সবল। যেমন একটা উদাহরণ দেন তো ভাইয়া, যে কোনো একটা অ্যাসিড লেখো বাবা জৈব অ্যাসিডের মধ্যে, সো জৈব অ্যাসিডের মধ্যে যে কোনো একটা অ্যাসিড লেখো, HCOOH, এটা একটা জৈব অ্যাসিড, কিভাবে বুঝছেন ভাইয়া, লাস্টে COOH আছে। তাহলে অজৈব অ্যাসিড কোনটা, অজৈব অ্যাসিড হইতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কোনো প্যারা নাই, এটা তো একটা অজৈব অ্যাসিড। আবার এখানের মধ্যে হতে পারে CH3COOH, এটা একটা জৈব অ্যাসিড না, আমরা কি পড়েছি জৈব অ্যাসিড অলওয়েজ অজৈব অ্যাসিডের থেকে দুর্বল হয়। সো আমি এখানের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দেই তাহলে হইলো, বুঝতে পারছো। অথবা আমি যদি এখানে মধ্যে বলি ভাইয়া CH3CH2COOH, তাহলে এখানে কি আছে COOH, তাহলে লাস্টে এখানের মধ্যে ধরো তোমাকে আমি দিয়ে দিলাম হাইড্রোজেন ব্রোমাইড, মানে এটা একটা অজৈব অ্যাসিড কারণ COOH নাই, তাহলে এটা হচ্ছে শক্তিশালী। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো, তোমরা আমার একটু কথা বুঝতে পারলে একটু বলো তো ভাইয়া বুঝছো কি বুঝো নাই, কে কে নোট করেছো বলো। তাহলে আমি যদি কখনো জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড দেখি, অলওয়েজ মনে রাখবো জৈব অ্যাসিড গুলো শক্তিমাত্রা তুলনামূলকভাবে কম হবে এবং অজৈব অ্যাসিডের শক্তিমাত্রা তুলনামূলকভাবে কি হবে, বেশি হবে। ক্লিয়ার বাচ্চা কাচ্চারা আমার, ক্লিয়ার বাবারা, বুঝতে পেরেছো? কোনো জায়গায় সমস্যা হলে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। বলো কোনো জায়গায় সমস্যা ফেস করলে তোমরা বাবারা আমাকে বলতে পারো, আমি ওই জায়গাটা বুঝাই দিব। আবার বুঝতে পেরেছো? রাফি ইসলাম রাজা বলেছে, নৌশিন তাবাসসুম, আচ্ছা খাজিদা আলম, আচ্ছা মোকাররম ইসলাম, বুঝছি স্যার, লিমা, আচ্ছা তোফায়েল থেকে শুরু করে সবাই বলছে যে বুঝছে। হ্যাঁ এগুলো অবশ্যই নোট করে নিবা, এগুলো পরীক্ষায় আসে। এখন আমি রুলসে চলে যাই, এটা তো রুলস ছিল না, এটা জাস্ট এমনি একটা ফর্মুলা, এটা মনে রাখবা যে অজৈব অ্যাসিডের শক্তি বেশি হয়। বোরিক অ্যাসিড আর ট্রাইফ্লোরিক অ্যাসিডের মধ্যে শক্তিশালী কোনটা, হ্যাঁ এইগুলো হচ্ছে জারণ মান দেখবা, আমি যাচ্ছি ওইগুলো ওই পাশে যাচ্ছি। দেখো দেখো বাবা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে রুলস নাম্বার 1-এ আসো। রুলস নাম্বার কত, 1। এখন আমরা অজৈব অ্যাসিডের তীব্রতা হিসাব করব, সব সময় মনে রাখবা। এখানে কি লেখা দেখা যায়, এটাতে একই কালার মনে হয়। দেখো বাবা এখানের মধ্যে আমি একটা সুন্দর কথা বলেছি, বুঝো অজৈব অ্যাসিডে দুর্বলকে, এগুলো দেখাবো এখন কে কোথায় কেন দুর্বল, এগুলো সব পড়াবো, আমরা রুলস অনুসারে যাব, জাস্ট আমি একটা ধারণা দিছি। দেখো এখানে বলছি প্রথমে অজৈব অ্যাসিডের যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি তার তীব্রতা বেশি। এখানে কয়েকটা জিনিস আছে, অজৈব অ্যাসিড কয়েকটা ট্রাম খেয়াল করো, এগুলো কিন্তু খাতায় নোট করবা। প্রথম শর্ত হচ্ছে তোমার যে অ্যাসিডটা হিসাব করতে হবে অজৈব অ্যাসিড হইতে হবে, তার পরবর্তীতে আমি বলছি কেন্দ্রীয় পরমাণুর হইতে হবে, তার পরবর্তীতে হিসাব করতে হবে জারণ মান। বুঝছো কয়েকটা জিনিস এখানে আছে, কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। দেখো
আমি যদি এখানের মধ্যে কয়েকটা অ্যাসিড লিখি, র্যান্ডমলি কয়েকটা অ্যাসিড লিখি, যেমন ভাইয়া ধরো তুমি এখানের মধ্যে অ্যাসিড লিখলা হচ্ছে HCOClO4 হাইপোক্লোরাস অ্যাসিড, তার পরবর্তীতে ধরো হচ্ছে সালফিউরিক অ্যাসিড লিখলা, তার পরবর্তীতে হচ্ছে কি লিখবা আসলে HNO3। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই অ্যাসিড গুলোর মধ্যে কার তীব্রতা বেশি এবং কার তীব্রতা কম। এখন একটা প্রশ্ন আসে যে ভাইয়া কেন্দ্রীয় পরমাণুকে, এখানের মধ্যে একটা খুব বড় সড়ো প্রশ্ন আসে যে ভাই কেন্দ্রীয় পরমাণুকে, খুবই সহজ একটা উত্তর, কি পরমাণু? কেন্দ্রীয় পরমাণু। সো কোন একটা যৌগ দেখলে কিভাবে বুঝবো কেন্দ্রীয় পরমাণু আসলে কে? দেখো বাবা, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে তুমি যখন কেন্দ্রীয় পরমাণু হিসাব করবা তখন তুমি দেখবা পুরা যে যৌগটা রয়েছে। আচ্ছা তুমি বলো তো, যে ধরো তোমার স্কুলের মধ্যে বিশাল বড় একটা সভা হবে, তুমি বলো সেইখানে একটা মাইকের মধ্যে তোমার টিচার ঘোষণা করলো যে আজকে তোমাদের স্কুলের মধ্যে বা আজকে তোমাদের কলেজের মধ্যে একজন মন্ত্রী সাহেব আসবে। তুমি বলো তোমাদের স্টুডেন্ট সংখ্যা, এটা একটু আমি বুঝাই, ধরো তুমি চিন্তা করো তোমার যে স্টুডেন্ট সংখ্যা আছে ধরো 5000 জন। কতজন? উত্তর হচ্ছে ভাই স্টুডেন্ট আছে 5000 জন। এখন এখানের মধ্যে একটু চিন্তা করো 5000 জন যে আমার স্টুডেন্ট আছে, এই 5000 স্টুডেন্টের মধ্যে মন্ত্রী কয়জন? মন্ত্রী তো আসবে একজন। আচ্ছা ধরো টিচার কয়জন আছে? টিচার ধরলাম 50 জন। তুমি বলো তো এই যে সভাটা হবে, এই সভাটার কেন্দ্রীয় চরিত্রে কে থাকবে? কেন্দ্রীয় ব্যক্তিত্ব কার বলো? মেইন প্রধান দায়িত্বটা কে পালন করবে এখানের মধ্যে? তুমি বলো তো বাবা, এখানে প্রধান ব্যক্তি কে? বলে না আজকের এই যে আলোচনার প্রধান ব্যক্তি এই সাহেব ওই সাহেব আসবে। তার মানে দেখো এতগুলো স্টুডেন্টের মধ্যে, এতগুলো টিচারের মধ্যে এরা 50 জন টিচার অবশ্যই প্রধান ব্যক্তিত্ব হতে পারে না একটা অনুষ্ঠানের। 500 জন স্টুডেন্ট তো আরো হবে না। এই যে একজন মন্ত্রী আসতেছে এই 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, এই যে তোমাদের স্কুলে মন্ত্রী সাহেব আসতেছে, এই মন্ত্রী সাহেবই হচ্ছে কেন্দ্রীয় চরিত্রের মধ্যে থাকে। আচ্ছা ক্লাসটা মাত্র শুরু করেছি, কোনো সমস্যা নেই বাবা, মাত্র আমরা একটা রুলস পড়তেছি, কোনো সমস্যা নেই, মনোযোগ দাও বুঝতে পারবা। আমরা রুলস পড়তেছি তো, কোনো প্যারাই নেই, এখনো জয়েন করলে বুঝবা। আমরা বলতেছিলাম যে কিভাবে বুঝি আসলে কার তীব্রতা বেশি কার কম। 1 নাম্বার রুলস দিয়ে আমরা পড়তেছিলাম যে আসলে অজৈব অ্যাসিড কারা, একটু আমি রিক্যাপ করে দেই। যাদের আসলে COOH এটা নাই তাদেরকে অজৈব অ্যাসিড বলে। তো যেমন এখানের মধ্যে দেখো COOH নাই, COOH নাই, COOH নাই, COOH নাই। সো এদের মাঝখানে যেহেতু COOH নাই, এরা সবগুলো কি অ্যাসিড? এরা সবগুলো অজৈব অ্যাসিড। এদের কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম এটা কিভাবে বুঝবো? আমি বলছি এরকম টাইপের কিছু আসলে প্রথমে কেন্দ্রীয় পরমাণু খুঁজবা। কেন্দ্রীয় পরমাণু মানে কি? কেন্দ্রীয় পরমাণু মানে আমি এখনই বুঝাইলাম যে আসলে সংখ্যায় কম। কেন্দ্রীয় পরমাণু মানে কি? যে সংখ্যায় কম হবে। কি হবে বাবা? আই রিপিট, যে সংখ্যায় কম তাকে কি বলবো? কেন্দ্রীয় পরমাণু। এখন তুমি এখানের মধ্যে যদি দেখো ভাইয়া যে ভাইয়া সংখ্যা যদি কখনো সমান হয় দুইটা পরমাণুর, তাহলে দেখবা যে মাঝে আছে মাঝের পরমাণু। সো এই দুইটা জিনিস দিয়ে ফিক্সড করবা। কেন্দ্রীয় মানে মাঝের পরমাণু, মাঝখানে যে বসে থাকে। দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানে কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করা যায়। এখানে দেখো অক্সিজেন আছে 4টা, হাইড্রোজেন 1টা, ক্লোরিনও 1টা, কিন্তু কেন্দ্রীয় কে হবে? মাঝে যে আছে, সংখ্যায় কম ক্লোরিনও হয় হাইড্রোজেনও হয়, বাট মাঝখানের জন যে আছে, আই রিপিট, এই যে মাঝখানের জন যে আছে সেটা তো আসলে সংখ্যাতেও কম, আবার মাঝেরও পরমাণু দুই দিক দিয়েও মিলে গেছে। এখানে দেখো এখানে আছে 2টা, এখানে আছে 4টা, তাহলে সংখ্যায় কম কে? এখানে 1টা আছে সালফার, তাহলে এ আসলে মাঝখানে না থাকলেও প্যারা ছিল না, এ আসলে কেন্দ্রীয় পরমাণু।
আবারও দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে, এখানে আছে তিনটা, এখানে একটা, এখানে একটা, মিলে গেল। তো মিলে গেলে আমরা কি করব, মাঝখানের পরমাণুটাকে কি করব, কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাউন্ট করব। এই তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে কেন্দ্রীয় পরমাণু কেমনে হিসাব করব বুঝছি, কেন্দ্রীয় পরমাণু কিভাবে হিসাব করব বুঝছি কি বুঝি নাই বলো? তাহলে এখানের মধ্যে দেখবা HClO4, এই যে প্রথম যে যৌগটা দেখতে পাচ্ছ বৎসরা, এই যৌগের মধ্যে ক্লোরিনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, মাঝে আছে, এটাও মাঝখানে কেন্দ্রীয় পরমাণু, এটাও মাঝখানে কেন্দ্রীয় পরমাণু। বাট মাঝখানে না থাকলে কিভাবে চিনবো, যেটা সংখ্যা তুলনামূলকভাবে কম হবে। ঠিক আছে, বলো বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা কেন্দ্রীয় পরমাণু? এখন জারণ মান বের করা তো তোমরা 19-এ শিখেছো। হ্যাঁ, 9-10-এ যেহেতু শিখেছো, তাহলে আমি আশা করি, ধরে নিলাম তোমরা জারণ মানটা বের করতে পারো। যদি না পারো আমার আসলে বলবো যে একটু কষ্ট করে শিখে নিতে হবে। সো জারণ মান কিভাবে বের করি, 4টা অক্সিজেনের, দেখো এখানের মধ্যে যদি আমরা হিসাব করতাম HClO4, এটা কিভাবে হিসাব করতেন ভাইয়া? খুবই ইজি, 4টা অক্সিজেনের, একটা অক্সিজেনের -2, 4টার হচ্ছে -8, একটা হাইড্রোজেনের +1। তাহলে এই যে ক্লোরিন বাবাজি আছে, ক্লোরিনেরটা হচ্ছে +7। কেন? যোগ বিয়োগ করে যাতে ভ্যালুটা শূন্য আসে। আমাদের টার্গেট হচ্ছে যোগ বিয়োগ করে যাতে সংখ্যাটা শূন্য আসে। কি আসে? শূন্য আসে। জারণ বিজারণ তোমরা পারবা আশা করি। সো জারণ বিজারণ যদি কেন্দ্রীয়টা জারণ বিজারণ আমাকে বের করতে বলে কেউ, এ তো ইজি বাবা একদম। কেন? কারণ এইখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। কত? +7। এখানের মধ্যে সালফারের জারণ মান 4 × 8 2, এটা হচ্ছে +6। আমি ধরে নিলাম তোমরা জারণ মান বের করতে পারো। এটা 3 × 6 আর এটা 1, তাহলে এটা হচ্ছে, না পারলে বাবা একটু আগের পড়াগুলো দেখবা, জারণ বিজারণ টপিকটা দেখবা। এখন মজার বিষয় দেখো, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে যখন খেয়াল করলাম, একটা জারণ মান হচ্ছে +7, একটা জারণ মান হচ্ছে +6, একটা জারণ মান হচ্ছে +5। তাহলে জারণ মানগুলো কি? একটা 7, একটা 6, একটা 5। আমি কি বলেছি? কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মানটা তুলনামূলকভাবে বেশি হবে, তার তীব্রতার ভ্যালুটাও তত বেশি হবে। তোমরা এখন বলো কার জারণ মান বেশি? যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি, তার আসলে কি বেশি বলো তো? তীব্রতা বেশি। তোমরা বলো তো এখানে কার আসলে তীব্রতা সব থেকে বেশি? বলো আমাকে একটু জানাও, তাড়াতাড়ি একটু জানাও বাবা, একটু তাড়াতাড়ি জানাও। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি সব থেকে বেশি কার ভ্যালু? সব থেকে বেশি হচ্ছে এইটার, তারপরে এইটার, তারপরে এইটা। বলো রুলস নাম্বার 1, যারা যারা বুঝেছো তারা তারা বলো বাবারা যে জি ভাইয়া বুঝেছি, সব থেকে বেশি এটার, তারপরে এটার, তারপরে এটার। বলো 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 বলো, বুঝেছো কিনা বলো। এটার মধ্যে একটা এক্সেপশনাল আছে। দেখো এটা তো রুলস নাম্বার 1 গেল, আর রুলস নাম্বার 2 এ চলে আসে। ভাইয়া কখনো যদি এরকম হয় কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা সমান হয়ে গিয়েছে, অর্থাৎ যদি কখনো তোমার জীবন দশায় এরকম হয় HNO3, হ্যাঁ এটা একটা যৌগ আসছে HPO3, এখন বলো তো কোনটা তীব্রতা বেশি, কোনটা তীব্রতা কম? এখন এখানের মধ্যে যদিও বা ঠিক আছে, অথবা এই যৌগটাকে আমি একটু চেঞ্জ করে দিই, H3PO4 লিখে দিই। বলো দেখি কোনটা তীব্রতা বেশি, কোনটা তীব্রতা কম, একটু কমেন্টে জানাও। এখন এখানের মধ্যে এটা একটা যৌগ, এটা আরেকটা যৌগ। আমি কি বলছি, যদি এটা অজৈব অ্যাসিড হয়, অবশ্যই সি ডাবল এইচ নাই, তার মানে এটা একটা অজৈব অ্যাসিড। এই যে অজৈব অ্যাসিড, এই অজৈব অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুকে আগে টার্গেট করতে হবে।
এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন। মাঝখানে যেটা আছে এখানে কোনটা? ফসফরাস। এর জারণ মান 3 2 6, এটা যদি +1 কমায় দেয় তাহলে এটা হচ্ছে +5। এখানের মধ্যে খেয়াল করো 4 2 8, 3 চলে গেলে এটা হচ্ছে +5। তার মানে দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, ফসফরাসের জারণ মানও +5। তো এই যে জারণ মান যদি কখনো সমান হয়ে যায়, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয়ে যায় তখন কি করব? দেখো এই রুলসটা আমি লিখে দেই, তারপরে তোমরাই উত্তর দিও বাবা। যদি কখনো কি হয়, জারণ মান সমান হয়ে গেলে, জারণ মান যদি সমান হয়, ওরে আল্লাহ এখন কি হবে ভাই? জারণ মান সমান হলে কি করব ভাইয়া? সমান হলে যেই কেন্দ্রীয় পরমাণুর সাইজ ছোট সেই যৌগ তীব্র। দেখো বাবা ভালো করে খেয়াল করো কি বলছি। জারণ মান যদি কখনো সমান হয়, যেই কেন্দ্রীয় পরমাণুর সাইজটা ছোট হবে তার কি হবে বলতো বাবা? সেই যৌগটা বেশি তীব্র হবে। কেন? কারণ হচ্ছে যখন তোমার সাইজটা ছোট হবে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে নিউ ইলেকট্রন আর ইলেকট্রনের প্রতি বিকর্ষণটা বেশি হয়, তখন হাইড্রোজেনটা খুব সহজে অপসারণ করে দিতে পারে। বুঝতে পারছো? তার মানে এখানের মধ্যে দেখো তো, আমি যদি এই দুইটা সাইজের মধ্যে তুলনা করি, আমি যদি বলি যে ভাইয়া দুইটার সাইজের মধ্যে তুলনা করো, এ তো জঘন্য লেখা লিখতেছে সবুজ। দেখো দুইটা কিসের মধ্যে? সাইজের মধ্যে যদি আমি তুলনা করি, তাহলে কেন্দ্রীয় পরমাণু এখানে কে? নাইট্রোজেন। এখানে কে? ফসফরাস। আমি কি বলছি? নাইট্রোজেন আর ফসফরাস এর মধ্যে তোমরা সবাই জানো ফসফরাসের সাইজ নাইট্রোজেনের থেকে বড়, কারণ আমরা জানি উপর থেকে পর্যায় সারণীর নিচের দিকে গেলে সাইজের মানটা তুলনামূলকভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এখানে ফসফরাসের সাইজটা বড়। আমি কি বলছি? যার সাইজ ছোট তার তীব্রতা বেশি। তাহলে সাইজ ছোটকে, এটা কি ছোট না? এটার সাইজ ছোট, আর এইটার সাইজ কি বড় না? তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি কি কোনটা তীব্রতর বেশি? কোনটা বেশি তীব্রতর? তাহলে তীব্রতর হচ্ছে এটা। বেশি তীব্রতর কোনটা হবে? বেশি তীব্রতর হবে এটা। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? এটা একটা, এটা একটা। বলো এই রুলস দুইটা যারা যারা বুঝছো একটু হাত তুলো। উদাহরণগুলো যারা বুঝছো তারা একটু হাত তুলো। জি ভাইয়া বুঝছি। বলো 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 বুঝছো কিনা? ওরে আল্লাহ, মোদি কি জানি এত বড় একটা নাম বলছে, এন ছোট হলো কিভাবে? এক্স্যাক্টলি। সো ছোট হলে এটা তোমার 9 10 এর পড়া পড়তে হবে। তুমি এটা পর্যায় সারণী অধ্যায়টা পড়ো বাবা, বুঝছো? পর্যায় সারণী উদ্ধৃতটা পড়ো। ঠিক আছে, চলো এবার আমরা নতুন একটা রুলসে যাই। নতুন রুলসটা কি? নতুন রুলসটা তাহলে কি ভাইয়া? নতুন রুলসটা হচ্ছে রুলস নাম্বার 2। সো 2 নাম্বার রুলসে আমরা কি শিখবো? 2 নাম্বার রুলসে শিখবো, দেখো ভালো করে খেয়াল করো, 2 নাম্বার রুলসের মধ্যে আমরা শিখবো যে ভাইয়া যার আসলে, আই রিপিট, যদি কখনো হ্যালো অ্যাসিড পাও, হ্যালো অ্যাসিড কি? হ্যালোজেন যুক্ত অ্যাসিড। আমি লিখে দিচ্ছি, হ্যালো অ্যাসিডে যেই হ্যালোজেনের, একটু নোট কইরো, সাইজ বড় তার তীব্রতা বেশি। দেখো ভালো করে খেয়াল করো আমি কি বলছি। হ্যালো অ্যাসিড, তাহলে হ্যালো অ্যাসিড কোনটা? হ্যালো অ্যাসিড কোনটা?
হ্যালো অ্যাসিড কোনটা বলো তো? হ্যালো অ্যাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত অ্যাসিড। মানে দেখো ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন, ফ্লোরাইড, হাইড্রোজেন, এগুলো মেডিকেলে আসা প্রশ্ন। হাইড্রোজেন, ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এটা কোথায় আসছিল বিগত বছর? মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। এটা শুধু মেডিকেল না, ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে তোমাদের বিভিন্ন রকম স্কুল কলেজ সব জায়গায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি হ্যালো অ্যাসিডে যার সাইজ বড়, কি বলছি সাইজ, কি বলছি বলো তো, বড় বলছি। তাহলে এখানে আমি যদি তোমাকে পর্যায় সারণীতে নিয়ে যাই তাহলে দেখবা সেখানের মৌলগুলো এরকম আকারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এখানের মধ্যে আমরা জানি পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে গেলে সাইজ কি হয়, বড় হয়। তাহলে এখানের মধ্যে সব থেকে বড় কোনটা? এখানে উপর থেকে নিচে গেলে কি হয়, আস্তে আস্তে বড় হয়। তাহলে এখন বলো বাবা, এখানে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় কি আয়োডিন না? তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তার মানে সব থেকে আমি কি বলছি, সাইজ বড়, তার মানে এটা হবে এই সাইড। এই যে, বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ সরি, 3 নাম্বার রুলস, ঠিক আছে। রুলস নাম্বার 3, ওইটা যদিও বা ইয়ার ভিতর ছিল না। রুলস নাম্বার 3 নাও, রুলস নাম্বার হচ্ছে 3। এখানের মধ্যে এটা মার্ক করো, এটা হচ্ছে 1 নাম্বার রুলস, এটা হচ্ছে 2 নাম্বার রুলস, এটা হচ্ছে 3 নাম্বার রুলস। সো একটা জিনিস এখানের মধ্যে মনে রাখা খুবই জরুরি, সেটা কি জানো? সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা এদের তীব্রতার কম বেশি হলেও এইগুলা সবসময় মনে রাখবে স্ট্রং অ্যাসিড। কি অ্যাসিড ভাই? এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড। কি অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। আর এইটা এই একা অভাগা পড়ে গেছে, এটা হচ্ছে উইক অ্যাসিড। কি অ্যাসিড? উইক অ্যাসিড। বলো বুঝছো কিনা? একটা হলো স্ট্রং অ্যাসিড আর একটা হলো উইক অ্যাসিড। বলো বুঝছো কিনা? বলো 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 বাচ্চা কাচ্চারা। তার মানে পরীক্ষায় যদি কখনো এরকমটা আসে যে ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বুঝলাম, বাট এরকম যদি কখনো পার্থক্য দেখো যে নিচের কোনটা দুর্বল অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, চোখ বন্ধ করে, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছি কি আরেকবার যারা রিক্যাপ করছে, হ্যালো অ্যাসিড, হ্যালো অ্যাসিড মানে হ্যালোজেন যুক্ত অ্যাসিড। হ্যালোজেন কারা? হ্যালোজেন মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে হ্যালোজেন বলা হয়। তো এদের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেই যৌগটাকে বলা হয় হ্যালো অ্যাসিড। এই কোন সাউন্ড আসতেছে না? সাউন্ড কি যাচ্ছে না, কি বলে? কোন সাউন্ড আসতেছে না, বলো বলো বলো, সাউন্ড কি যাচ্ছে না? ঠিক আছে, তাহলে এইগুলাকে কি বলবো? যারা যারা বুঝতেছো না একটু মনোযোগ দিতে হবে বাবা। এইগুলাকে আমরা বলি হ্যালোজেন। এটা তো জানো 9-10 এর পড়া। হ্যালোজেন, আমি কি বলছি? হ্যালোজেন যুক্ত অ্যাসিড মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যুক্ত থাকে, এগুলো যুক্ত থাকে। উইক অ্যাসিড কি 9-10 এ পড়ো নাই? উইক অ্যাসিড, উইক অ্যাসিড যারা হচ্ছে দুর্বল অ্যাসিড, যারা পানির মধ্যে আয়নিত হয়ে কম পরিমাণ হাইড্রোজেন আয়ন দান করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা উইক অ্যাসিড বলি। বুঝছো অনিক? এমটি অনিক? আচ্ছা চলো, আমাদের হাতে সময় কম, আমরা 3 নাম্বার রুলসে চলে যাই। আসো আমরা 3 নাম্বার রুলসে চলে যাই। 3 নাম্বার রুলসটা হচ্ছে এরকম যে ধরো আমাদের এতক্ষণ ধরে তো অজৈব অ্যাসিড পড়লাম, এবার আমরা একটু জৈব অ্যাসিডের দিকে ফোকাস করি। তার আগে কয়েকটা এমসিকিউ সলভ করে আসি চলো। জৈব অ্যাসিডের মধ্যে এগুলো আমরা আশা করি পারবো। এখন বলো নিচের কোনটা তীব্রতা বেশি? চলো আমি তোমাদেরকে একটু পোল দিয়ে দিই, পোল দিলেই বোঝা যাবে যে কে আসলে সঠিক উত্তর দিচ্ছ, কে কতটুকু ভালো বুঝতে পেরেছো। আমি তো এখানে পোল দেবো। এই
ও আচ্ছা, 4 নাম্বার রুলস, ঠিক আছে 4 নাম্বার রুলস পড়বো। তার আগে তোমরা এই কুইজের উত্তর দাও দেখি, কুইজের উত্তর দাও, এই কুইজের উত্তর দাও দেখি। ঠিক আছে, তার মানে এখানের মধ্যে তোমাকে যেটা করতে হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান দেখতে হবে। এটা হচ্ছে 3 দুগুণ 6, আর 2 কাটা গেলে এখানে থাকে হচ্ছে +4। এখানে হচ্ছে 2 আর 1 গেলে 2 দুগুণ 4, এটা হচ্ছে +3। এটা 3 দুগুণ 6 প্লাস 1 গেলে এটা হচ্ছে +5। যারা পারো না জারণ মান বের করাটা শিখো, এটা হচ্ছে +5। তো আমি কি বলেছি, জারণ মান যত বেশি হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা যত বেশি হবে, তত বেশি আসলে তীব্রতা হবে। তাহলে এটা তো আগে থেকেই বাদ, কারণ এটা 4, এটা তো 3, আগে বাদ। এখন এই পাস নাকি এই পাস, আমি বলছি যদি জারণ মান সমান হয়, যার সাইজটা আসলে ছোট, এখানে নাইট্রোজেন এবং এখানে ফসফরাসের মধ্যে দেখা যায় নাইট্রোজেনের সাইজটা ফসফরাসের থেকে ছোট, যার কারণে উত্তরটা হচ্ছে সি। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে সি। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি উত্তর দিছো? ও আল্লাহ, কি উত্তর দিছো তোমরা? সবাই তো ভুল করছো। হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন তারা উত্তর দিছো হচ্ছে গিয়ে তোমার সি নাম্বারটা। মনে হয় সব থেকে কমের পাল্লাই বলা যায়, সব থেকে কম স্টুডেন্টরাই এটা দিছো। এ কি হইলো? মানে তোমরা কি এটাকে সালফিউরিক অ্যাসিড মনে করছো? ভুল করলে তো মুশকিল। কেন এমনটা হইলো বলো, কেন হইলো? আমি না জারণ মানের কথা বললাম? হ্যাঁ, এটা তো সোজা। ঠিক আছে, নিজেদের ভুলটা একটা শুধরানোর জন্য একটা সুযোগ দেয়া যাক, কি বলো তোমরা? হ্যাঁ, আর একটু সহজ দিই, যাও, নয়তো পরে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখো, সেটা হচ্ছে, যাকে এটা আমি পরে দেখাচ্ছি, এটার উত্তর দাও। এটার উত্তর একটু ভেবে চিনতে দিও, এটার উত্তরটা একটু ভেবে চিনতে দিও। আমি দিচ্ছি আবার, হ্যাঁ। একটু সময় নাও। 3 নাম্বার, এটা হচ্ছে নাম্বার 3। তাড়াতাড়ি করো বাবা, তোমাদের কাছে কুইজ চলে গেছে। ভেবে চিনতে এটার উত্তর দাও, ভেবে চিনতে এটার উত্তর দাও। দেখো, এখানের মধ্যে মজার জিনিসটা দেখো, এখানে দেখো এটার জারণ মান দেখো, এটা 4 হইলে এটার জারণ মান +7, এটার জারণ মান +6, এটার জারণ মান +5, এটার জারণ মান +4।
তার মানে কোনটা? জারণ মান বাড়লে বাড়ে। এই যে এটা হচ্ছে উত্তর। যারা যারা পারো নাই তাদের জন্য সমবেদনা, এছাড়া আর কি বলবো বলো। এটার উত্তর দাও দেখি, এটার উত্তর দাও দেখি। যাও আর একটা পোল দিই চলো। লিডার বোর্ডে আমার এখানে নাম আসে না বাবার, আগে আসতো নাম বলতে বলতো সবাই, এই জন্য লিডার বোর্ডের নামই বন্ধ করে দেওয়া হয়েছে। চলো আর একটা লাস্ট ওয়ান, চলো দেখি কতটুকু বুঝতে পেরেছো। আরেকটা পোল চলে গেছে, এটা ঠিক আছে, সবাই মোটামুটি ঠিকঠাক উত্তর দিচ্ছ। এবার মনে হয় ঠিকের পাল্লাটা একটু ভারী। দেখো হ্যাঁ একটু উত্তরটা চেঞ্জ করতে গিয়ে হয়ে গেছে। দেখো যারা দেখে দেখে করবা তারা তো আটকাবা। এটা হচ্ছে জারণ ভ্যালু হচ্ছে +6, এটার জারণ ভ্যালু হচ্ছে 2 × 4 +3, এটার জারণ ভ্যালু হচ্ছে 4 × 8, তাহলে 4 × 8 হইলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 7। এটা কত? এটা হচ্ছে +5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তাহলে এখন এই মাঝখানেরটা দেখো তো বাবা, মাঝখানেরটা দেখো তো, এটা কি মিলে? একটার ভ্যালু বলতেছি 6 আর একটা হচ্ছে 7, আমার তো 7এরটা বেশি হওয়া উচিত। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। আমি কি বলছি? জারণ মান বেশি যার তীব্রতা বেশি তার, বাট এখানে অপশনের মধ্যে এটা জারণ মান বেশি কিন্তু তীব্রতা বেশি দিয়ে দিছি, মানে জারণ মান বেশি এটা, তীব্রতা দিছে এটা, তো উল্টায় ফেলছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো লাস্ট ওয়ান, যাও। আগেরটা যেহেতু দেখাই ফেলছি, এটা দেখি কয়জন করতে পারো, এটা দেখি কয়জন করতে পারো। দেখি তোমাদের আজকে টেস্ট করে দেখি। এটা কত নাম্বার হবে বলো? এটা একটু তাড়াতাড়ি দাও, এটা এটা শেষ করে আমরা সামনের দিকে অন্য রুলস গুলো পড়বো। রুলস নাম্বার 4-এ চলে যাব, জৈব অ্যাসিডের তীব্রতা পড়বো। তাড়াতাড়ি করো। ঠিক আছে, যাই হোক, তার মানে এটা জানো তোমরা, এটার জারণ মান হচ্ছে +4, এটার জারণ মান +3, এটার জারণ মান +5, এটার জারণ মান +5। এই দুইটা প্রথমেই বাদ, কারণ এতে জারণ মান কম। বাট এখানে দেখো এটার জারণ মান আর এটার জারণ মান সমান, বাট আমি জানি যার সাইজটা তুলনামূলকভাবে ছোট হয় তার জারণ মানটাই বেশি হয়। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বারটা। যারা যারা সি দিছো তারাই সঠিক উত্তর করেছো। এখন দেখো, এখন আমরা আগের রুলস গুলোতে ফিরে আসি। আগের রুলস গুলোতে অনেকগুলো আছে, এখানে এখানে অনেক আছে বাবা, এত করাইতে গেলে তো সব রুলস শেষ করা সম্ভব না। আমরা অন্য রুলস গুলো, রুলস নাম্বার কত 3 নাকি 4 বলো তো বাবারা, রুলস নাম্বার কত এবার? আবারও কিন্তু এমসিকিউ দিব একটু পর। রুলস নাম্বার হচ্ছে 4,
তো 4 নাম্বার রুলসটা কি ছিল ভাইয়া? এবার আমরা একটু জৈব অ্যাসিডে আসি। কোন অ্যাসিড? জৈব অ্যাসিড। সো দেখো ভালো করে খেয়াল করো, মনে রাখবা জৈব অ্যাসিডে যার কার্বন সংখ্যা কম তার তীব্রতা বেশি। কি বেশি? তার তীব্রতা বেশি। কিরকম ভাইয়া কার্বন সংখ্যা কম হলে তীব্রতা বেশি? এটা তো বুঝলাম না। ধরো এখানের মধ্যে আমি হিসাব করি, HCOOH এটা একটা যৌগ, হ্যাঁ মিথানোয়িক অ্যাসিড, CH3 CH2 COOH ইথানোয়িক অ্যাসিড। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে এখানে একটা কার্বন বেশি দিয়ে দিচ্ছি, ধরো CH3 COOH। তার পরবর্তীতে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। সো দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এখানে দেখো তো কার্বন সংখ্যা কয়টা? এখানে কার্বন সংখ্যা হচ্ছে একটা, এখানে কার্বন সংখ্যা দেখো এই যে একটা, এই যে একটা, কার্বন সংখ্যা হচ্ছে দুইটা। এখানে কার্বন সংখ্যা দেখো একটা, দুইটা, তিনটা, তাহলে কার্বন সংখ্যা যেহেতু এখানে তিনটা, তাহলে আমি কি বলছি? কার্বন সংখ্যা কম যার তীব্রতাটা বেশি তার। বুঝতে পারছো আমার কথা? 2 নাম্বার 3 নাম্বার রুলস পাওনি? কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি যেটা করবা এটা রেকর্ডেড আকারে থাকবে, একটু দেখে নিও। হ্যাঁ দেখো এবার, তার মানে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানে দেখো কার তীব্রতাটা বেশি হবে। আমি কি বলছি? জৈব অ্যাসিডের যার কার্বন সংখ্যা কম। কার্বন সংখ্যা কম কার? এখানে একটা না, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে তো সব থেকে কম, তারপর তো এখানে, তারপর তো এখানে। এইটাই হলো রুলস, যে কার্বন সংখ্যা যত কম হচ্ছে তীব্রতাটার মানটা তত বেশি হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো কি পারো নাই? বলো বলো। বুঝতে পেরেছো কি পারো নাই? বলো। এই রুলসটা কারা কারা বুঝছো একটু হাত তুলো, বলো যে ভাইয়া বুঝতে পেরেছি। বলো ভাইয়া রুলসটা বুঝতে পেরেছি। যারা যারা বুঝতে পেরেছো তারা একটু হাত তুলতে পারো, বলতে পারো জি ভাইয়া রুলসটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড। তার মানে দেখি তো এই রিলেটেড কোনো এমসিকিউ আমি দিয়ে রেখেছি কিনা। ও এখানের মধ্যে আবার কাহিনী আছে, দেখি আমি শুধুমাত্র COOH দিয়ে রাখছি কিনা। আচ্ছা আর একটা রুলস পড়াইতে হবে, ওই রুলসটা পড়াইলে তোমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা। ওই রুলসটা পড়াইলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা, কোনো প্যারা নেই। দুইটা রুলস একসাথে করে পড়াতে হবে। দেখো রুলস নাম্বার 5 এ চলে আসো, রুলস 4 গেল, এখন রুলস নাম্বার কত? রুলস নাম্বার আমরা 5 লিখবো। কত নাম্বার রুলস ভাইয়া? রুলস নাম্বার হচ্ছে 5। কত নাম্বার রুলস ভাইয়া? 5 নাম্বার রুলস। তাহলে 5 নাম্বার রুলসটা আমার কি হবে? 5 নাম্বার রুলসটা একটু লিখে রাখবা বাবারা। 5 নাম্বার রুলসটা হবে এরকম যে কোন জৈব অ্যাসিডে, দেখো ভালো করে খেয়াল করো, জৈব অ্যাসিডে হ্যালোজেন সংখ্যা যত বেশি তীব্রতা তত বেশি, তীব্রতা ততই বেশি। কিভাবে? দেখো ভালো করে খেয়াল করো, হ্যালোজেন মানে কি বোঝানো হয়? হ্যালোজেন মানে বোঝানো হয় ভাইয়া, হ্যালোজেন শব্দের অর্থটা কি? হ্যালোজেন মানে বোঝানো হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,
আয়োডিন এদেরকে বোঝানো হয়। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, কি বলছি, জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডের নামগুলো যদি আমরা বলি, ধরো এখানে একটা যৌগ CH3COOH, এটা একটা ইথানোয়িক অ্যাসিড। তার পরবর্তীতে এখানে একটা হাইড্রোজেন কমাই দিয়ে ওইখানে একটা হ্যালোজেন ঢুকাই দাও, অর্থাৎ Cl দাও, একটা হাইড্রোজেন কমাই দাও। তার পরবর্তীতে এখানে দেখো আরেক দুইটা দিয়ে Cl2CHCOOH, আর একটা লাস্ট অপশন দিই, এগুলো ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। দেখো ভালো করে খেয়াল করো, আমি কি বলছি তোমাকে, এরকম যখন অ্যাসিড দেখবা, মানে যেই জৈব অ্যাসিড গুলোর মধ্যে, আই রিপিট, যে জৈব অ্যাসিড গুলোর মধ্যে হ্যালোজেন দেখবা, তুমি ওইখানে কাউন্ট করবা হ্যালোজেনের নাম্বারটা, অর্থাৎ হ্যালোজেনের সংখ্যা যত বেশি হবে। এখানে হ্যালোজেন সংখ্যা কয়টা? হ্যালোজেন নাই, শূন্যটা। এখানে হ্যালোজেনের সংখ্যা কয়টা? এই যে দেখো হ্যালোজেনের সংখ্যা একটা। এই যে দেখো এখানে হ্যালোজেনের সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে হ্যালোজেনের সংখ্যা দুইটা। এখানে হ্যালোজেনের সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া হ্যালোজেনের সংখ্যা তিনটা। আমি বলছি কোন একটা অ্যাসিডের যদি এরকম হয় যে ভাইয়া তীব্রতা বেশির জন্য আমাকে কি করতে হবে, হ্যালোজেন চলে আসছে, সেই হ্যালোজেনের সংখ্যাটা যত বেশি হবে তীব্রতাটা তত বেশি হবে। তাহলে আমরা এটাকে কিভাবে দিতে পারি? আমরা এটাকে এভাবে দিতে পারি, এইটা তারপরে এইটা তারপরে এইটা। আচ্ছা যদি কখনো এরকম অপশন আসে ভাইয়া, দেখো যদি কখনো এরকম আসে যে ভাইয়া আপনি একটু আগে তো বললেন কার্বন সংখ্যা কম হলে তীব্রতা বেশি হয়, যেমন এরকম আসলো CH3, ধরো CH3COOH, এইটাও আছে, অনেকগুলো এক কার্বন আছে, Cl2 CH CH2 CH2 COOH, এরকম একটা কম্পাউন্ড চলে আসছে। দেখো এবার বলতে পারো যে ভাইয়া আপনি যে এর আগের রুলসটা বললেন যে জৈব অ্যাসিডে যার কার্বন সংখ্যা কম তার তীব্রতাটা বেশি হয়, তো পরের রুলসে দেখতে পাচ্ছি যে ভাই দুইটা তো সাংঘর্ষিক হয়ে গেল। দুইটা সাংঘর্ষিক মানে কি ভাই, এখানে কার্বনের সংখ্যা আছে টোটাল, কার্বনের সংখ্যা আছে টোটাল দুইটা, এই যৌগটাতে কার্বনের সংখ্যা দেখো কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা কার্বন। তাহলে আমার প্রথম রুলস অনুসারে বলেছি যেখানে কার্বনের সংখ্যাটা কম হয়, এই যে কার্বনের সংখ্যা কম, এর তীব্রতা বেশি হওয়ার কথা। কিন্তু না, যদি হ্যালোজেন চলে আসে তাহলে তুমি প্রাধান্য দিবা হ্যালোজেনকে। হ্যালোজেন আসলে 4 আর রুলস 5 রুলসের মধ্যে বেশি প্রাধান্য দিব 5 নাম্বার রুলসকে। অর্থাৎ যদি কখনো এরকম হয়, এখানে দেখো এখানে হ্যালোজেন কয়টা আছে বলো, এখানে হ্যালোজেন কয়টা? হ্যালোজেন চলে আসলে আর কার্বনকে পাত্তা দিব না, হ্যালোজেনকে পাত্তা দিব। হ্যালোজেন আছে দুইটা, আর এখানে হ্যালোজেন কয়টা? হ্যালোজেন আছে এখানে শূন্যটা। তাহলে এখানের মধ্যে পাত্তা কোনটা দিব? পাত্তা দিব হচ্ছে এইটাকে, এই যে, কারণ হ্যালোজেনকে পাত্তা দিব, তখন আর কার্বন সংখ্যাকে পাত্তা দিব না। বুঝতে পারছো কি পারো নাই বলো তো বাচ্চা কাচ্চারা, বলো। মানে হ্যালোজেন চলে আসলে আর 4 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করবা না। হ্যালোজেন চলে আসলে তুমি আর পাত্তাই দিবা না। কাকে পাত্তা দিবা না? কার্বন সংখ্যা বেশি নাকি কম এগুলোকে পাত্তাই দিবা না, শুধুমাত্র তুমি হ্যালোজেন নাম্বারটা হিসাব করবা। বুঝছো? বুঝছো আমার কথা? ক্লিয়ার? বলো বুঝছো কিনা। ভেরি গুড, যেহেতু বুঝছো একটা এমসিকিউ দেই, চলো। এখানে চলো, এই কুইজটার উত্তর দাও বাবা। এই কুইজটার উত্তর দাও।
ভেরি গুড, যদিও বা 20% স্টুডেন্টরা ভুলভাল উত্তর দিয়েছো। সো দেখো এখানের মধ্যে হ্যালোজেন আছে না, দেখো এখানে হ্যালোজেন আছে, হ্যাঁ এই যে একটা হ্যালোজেন আছে, এখানে হ্যালোজেন আছে, হ্যাঁ এখানে এই যে দেখো দুইটা হ্যালোজেন আছে, এখানে হ্যালোজেন আছে না, তাহলে হ্যালোজেন যেগুলোতে নাই ওইগুলা বাদ। আমি তো বলে দিছি হ্যালোজেন যদি থাকে ওই অপশনটাই তোমার প্রাধান্য পাবে। তার মানে এখানের মধ্যে হ্যালোজেনের সংখ্যা কয়টা? হ্যালোজেন দুইটা, এখানে হ্যালোজেন কয়টা? একটা, তাহলে যেখানে বেশি সেটাই তো প্রাধান্য পাবে, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে উত্তর। যারা যারা ভুল করেছো তাদের জন্য সমবেদনা। এটা করো দেখি, সব থেকে শক্তিশালী কোনটা, এটা করো। আজকের ক্লাসের লাস্ট কুইজ, যাও। দিচ্ছি বাবা, স্লাইড দিচ্ছি তোমাকে, সমস্যা নেই, 4 নাম্বার রুলসে স্লাইডটা দেখাবো, সমস্যা নেই। বলো সব থেকে শক্তিশালী অম্ল আসলে কোনটা? ঠিক আছে বাবারা, ভেরি গুড। তার মানে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এখানে কোনো হ্যালোজেন নাই। আচ্ছা, এখানেও হ্যালোজেন নাই, ভালো কথা, এখানেও হ্যালোজেন নাই। এই যে দেখো এখানে একটা হ্যালোজেন আছে, হ্যালোজেন থাকলে এইটাই উত্তর। যদি অপশন শুধুমাত্র এই তিনটা থাকতো, যদি অপশন থাকতো শুধু এই তিনটাই রিপিট, তাহলে আমার প্রথম রুলসটা 4 নাম্বার রুলস অনুসারে বলতাম যে এখানে কার্বন সংখ্যা কম সেটা হবে উত্তর, অর্থাৎ এইটা হইতো। বাট হ্যালোজেন এন্ট্রি নিলে আর কেউ দাম পাবে না। আজানের সময়টা আমরা একটু চুপ থাকি। ঠিক আছে,
ঠিক আছে, এটা এইচএসসি 26-এ। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। সো তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা ফ্রি ক্লাস ছিল, বাট আমাদের রেগুলার কিন্তু, হ্যাঁ রেগুলার কিন্তু এইচএসসি মানে হচ্ছে ক্লাস হচ্ছে এইচএসসি 26-এ। হ্যাঁ এইচএসসি 26-এ কিন্তু আমাদের একদম, আই রিপিট, এইচএসসি 26-এ যেটা চলতেছে সেটা হচ্ছে যে আমাদের পেইড কোর্স চলতেছে। হ্যাঁ পেইড কোর্স, এটা হচ্ছে সাইকেল 3 চলতেছে। সাইকেল 3-তে আমি এবং তোমাদের সিয়াম ভাইয়া ক্লাস নিচ্ছি। তোমরা জানো সিয়াম ভাইয়া কত জোস পড়ায়। সো জৈব যৌগ শুরু হয়ে গিয়েছে। সো জৈব যৌগ যারা ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ যদি তোমরা এটা পড়ো, মানে যারা এখনো এনরোল করো নাই, জৈব যৌগ কিন্তু আমাদের জানো ইন্টারমিডিয়েট বলো, এডমিশন বলো, সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি কিন্তু সাইকেল 3-তে এনরোল করে ফেলো। এনরোল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 16910 এই নাম্বারটাতে কল করবা। কল করে বলবা এইচএসসি তোমার হচ্ছে 26 কেমিস্ট্রির কথা বলবা অবশ্যই, কারণ এই কোর্সটা হচ্ছে কেমিস্ট্রির জন্য ডেডিকেটেড। কেমিস্ট্রি, হ্যাঁ এইচএসসি 26 কেমিস্ট্রি পেইড হ্যাঁ কোর্স, এটা হচ্ছে সাইকেল 3-তে জৈব যৌগ কিন্তু চলতেছে। সুতরাং সবাই কি আজকের ক্লাসের পড়া বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ। সো তোমাদের সাথে অবশ্যই পেইড কোর্সে দেখা হয়ে যাবে। আমাদের ওই ক্লাসগুলো সেখানে রানিং থাকবে। হ্যাঁ সো যারা যারা এখনো